আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 11 এর সেমিস্টার 2 প্রথম কবিতা, যার নাম মাই লাস্ট ডাচেস, আমার শেষ রানী। এই কবিতাটি লিখেছেন রবার্ট ব্রাউনিং 1842 খ্রিস্টাব্দে। এই কবিতাটি যে আমরা আলোচনার পূর্বে আমরা আগে কবিতাটির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা একটু জেনে নিচ্ছি। এই কবিতাটি লেখার আগে প্রায় 280 বছর পূর্বে ইতালিতে একটা ঘটনা ঘটে যায়, একটা রাজা এবং তার রানীকে কেন্দ্র করে। সেই ঘটনাটাকে বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদপত্রে আলোচনা করেছেন বিভিন্ন তথ্যের ভিত্তিতে। রবার্ট ব্রাউনিং সেই তথ্যগুলি সংগ্রহ করে 1542 খ্রিস্টাব্দে ড্রামাটিক লাইরিক্স একটা গ্রন্থে সেখানে তার এই কবিতাটি প্রকাশ করেন, যে কবিতাটির নাম দেন মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস। এই কবিতাটি যখন লেখেন তার 280 বছর পূর্বের যে ঘটনা, সেই ঘটনাটা কি ছিল, কেন সেই ঘটনাটাকে কেন্দ্র করে কবি এই কবিতাটি লিখলেন, একটি সত্যিকারের ঘটনাকে অবলম্বন করে আজকের এই কবিতা তোমাদের সামনে আমি আলোকপাত করব। তাই শিক্ষার্থী বন্ধুরা, চলো সেই ফিরে যাই সেই কবিতাটি লেখার সেই 280 বছর পূর্বে। সেখানে একটা ফেরারা নামক একটা ইটালিতে একটা সার্বভৌম একটা শহর ছিল। সার্বভৌম ক্ষমতা মানে সেখানকার যে রাজা বা শাসক, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি 24 বছর বয়সে সেইখানকার সেই দেশের সবচেয়ে উচ্চ শিক্ষিত সুন্দরী এক নারী এক মেয়েকে বিবাহ করেন, যার নাম ছিল লুক্রেজিয়া। 13 বছর বয়স ছিল মাত্র। সেই 13 বছর বয়সে যখন সেই বিবাহ করেন লুক্রেজিয়াকে, রাজা সেই ফেরারা ডিউক সেখান দিয়ে আছে 5, অর্থাৎ 24 বছর বয়সে সেই লুক্রেজিয়াকে বিয়ে করার পর রাজা রানীর সঙ্গে যে সংসার করছিলেন, সেই সংসার করার সময় রানীর কিছু গুণাবলী, যে গুণগুলি ছিল সেগুলি রাজার ভালো লাগে না বলে সেই রাজা সেই রানীকে তিনি আর কি হত্যা করার সিদ্ধান্ত নেন। এবার কোথাও কোথাও উল্লেখ রয়েছে রাজা তার দাসীদের দ্বারা বিষ পান করিয়ে সেই লুক্রেজিয়াকে তিনি হত্যা করিয়েছিলেন। আবার কোথাও কোথাও উল্লেখ রয়েছে যে সেই রানী টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যান। আবার কেউ কেউ বলেন, কোনো ঐতিহাসিকদের মতে রাজা তাকে গলাটিপ হত্যা করেন। যাই হোক না কেন, রানী মারা গিয়েছিলেন, রানী লুক্রেজিয়া মারা গেছিলেন। সেই মারা যাওয়ার ঘটনাকে, এটা যেমন সত্য, সেই সত্য ঘটনাকে অবলম্বন করে আজকের কবিতা। কিন্তু সত্য ঘটনাটা কি সেটা আমরা যদি নাও জানতে পারি, এটা ঠিক যে রানী মারা গিয়েছিলেন। 13 বছর বয়সে রানী লুক্রেজিয়ার বিবাহ হয় এবং কার সঙ্গে বিবাহ হয়? রাজা ফাইভ অফ ডিউক আলফান্সো, যার বয়স ছিল 24 বছর বয়স। এবং সেই রানী 3 বছর সংসার করার পর 16 বছর বয়সে তিনি মারা যান। সেই মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই যে কবিতাটা রচিত। মারা যাওয়ার পরে সেই পাশের কাউন্ট, তার জমিদার, তার মেয়ে ছিল যার নাম ছিল বারবারা। সেই বারবারাকে বিবাহের জন্য তিনি মেসেঞ্জার কিংবা দূত, অ্যাম্বাসেডার কিংবা এনভয় পাঠিয়েছিলেন সেই রাজা ডিউকের কাছে, তা আলফান্সোর কাছে। এবার সেই আলফান্সো সেই ঘটককে নিয়ে তিনি একটা আলোচনা শুরু করেছিলেন, যে আলোচনার মধ্য দিয়ে যে আলোচনার বিষয় ছিল সেই বিষয় ছিল আজকের এই কবিতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি দেরি না করে চলে যাচ্ছি সেই কবিতার মূল প্রসঙ্গে। আমরা কবিতাতে এই কবিতাটি আমরা অবশ্যই লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড করবো। তার আগে আমরা যাই একটু কবিতা বিষয়ে। এই যে মাই লাস্ট ডাচেস কবিতাটি কবি লিখেছেন, এটা কি লিখেছেন, কোথায় কোনটাকে কি বলা হয় সেটা আমরা জেনে নেব। আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি কবিতার মধ্যে একজন রাজা আছে যার নাম আলফান্সো, যিনি 24 বছর বয়সে বিবাহ করেন। আমরা জেনে গেছি যে রাজার যে রানী ছিল, শেষ রানী, তার নাম ছিল লুক্রেজিয়া। তিনি 13 বছর বয়সে বিবাহ করেন এবং তার 16 বছর বয়সে তার মৃত্যু হয়। সেই মৃত্যুটি যদিও তার সত্যিকারের ঘটনা বা কারণ আমরা এখনো জানতে পারিনি, হয়তো কবিতার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো। এবার তারপরে এই যে কবিতাটা কবি কিভাবে লিখেছিলেন, কি রূপে লিখেছিলেন? এই কবিতাটি কবি লিখেছিলেন ড্রামাটিক মনোলগ কি?
ড্রামাটিক কথা অর্থ হচ্ছে নাটকীয়ভাবে, মনোলগ মনোযোগ লগ, মনো কথা হচ্ছে একাকী, লগ কথা হচ্ছে কথা বলা, লগ মানে হচ্ছে কথা বলা বা বক্তব্য দেওয়া, অর্থাৎ কোনো একজন বা দুজন ব্যক্তির সামনে কোনো একজন ব্যক্তি কথা বলবেন, যারা শুনবেন তারা কোনো আওয়াজ করবেন না, তারা নীরবে শুনে যাবেন এবং একজন শুধু বলে যাবেন, এইরকম কবিতাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। এখানে কোনো একটা ঘটনাকে বা কোনো একটা ব্যক্তির যে কোনো বিষয়কে তুলে ধরা হয়, সেরকম বিষয়কে যখন লেখা হয় সেটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। আসলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? এই যে কবিতা, এই কবিতার মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, আমরা এই কবিতা দেখতে পাবো রাইম স্কিম, এই কবিতা রাইম স্কিম রয়েছে 28 রাইমস কাপলেট, মানে 28 জোড়া কবিতার লাইন রয়েছে। টোটাল 28 জোড়া কবিতার লাইন রয়েছে, অর্থাৎ 28 মিনিট 56 লাইন কবিতা। এবার এই যে কবিতার সিম্পল রাইম স্কিম কি রয়েছে আমরা যদি পড়ি, ওয়াল, কল, হ্যান্ডস, কবিতার শেষ শব্দগুলি যা আছে, লাইনের শেষ শব্দগুলি, সেই শব্দগুলির মধ্যে আমরা যে মিল পাবো, ছন্দ পাবো, সেই মিল ছন্দ যদি আমরা ধরি তাহলে এখানে দেখো এই ওয়াল রয়েছে, কল রয়েছে, এল এল, এটাও এ এটাও এ, একই রকম। এবার পরের দুই লাইন চলে যাও, হ্যান্ডস স্ট্যান্ডস, মানে সাউন্ডটা শেষে একই আসতেছে, তাই বি বি, এটা বি এটা বি, একই রকম হওয়ার জন্য। অর্থাৎ আমরা এই যে কবিতা লাইন ধরে ধরে যতদূর পর্যন্ত আমরা যাবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এরকম ভাবে আমরা সেই বিষয়গুলো পাবো। তাই এই কবিতার রাইম স্কিম হচ্ছে, সিম্পল রাইম স্কিম হচ্ছে এ এ বি বি অ্যান্ড সো অন, মানে এরকম যেতেই থাকবে, এ এ বি বি সি সি ডি ডি ই ই। আসলে শিক্ষার্থীরা তোমাদের বোঝাতে পেরেছি? এবার এই যে কবিতা, এই কবিতা যদি আমরা ভেঙে ভেঙে দেখি, দ্যাটস মাই লাস্ট ডাসেস পেইন্টেড অন দ্য ওয়াল, তাহলে আমরা এখানে 5টি মিটার পাবো। যখন কবিতার লাইনে 5টি মিটার পাওয়া যায় তাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। তার এই কবিতাটি আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে এবং এই কবিতাটি কি ড্রামাটিক মনোলগ। এই কবিতার মূল চরিত্র কি ছিল? মূল চরিত্রের নাম রাজা, সেই রাজার নাম ছিল কি আলফান্সো টু, এবং এই কবিতার যে রানী ছিল সেই রানীর নাম ছিল লুক্রেজিয়া, এবং এখানে যে ঘটক পাঠানো ছিল সেই ঘটকের নাম ছিল নিকোলাস ম্যাট্রুস। নিকোলাস ম্যাট্রুস, কি কবির নাম ছিল? নিকোলাস ম্যাট্রুস। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করছি কবিতা। মাই লাস্ট ডাচেস, মাই লাস্ট ডাচেস, মাই মানে আমার, লাস্ট শেষ, ডাচেস রানী, মাই আমার, লাস্ট শেষ, ডাচেস রানী, আমার শেষ রানী। এই যে মাই কথাটি এখানে পসেসিভ প্রনাউনে ব্যবহার করা হয়েছে, পসেসিভ প্রনাউন, যেখানে আমার অধিকার বোধ, আমার এই যে কথাটি আছে এখানে অন্য কারো কোনো অধিকার থাকবে না, আমার এই শব্দটি ব্যবহার করা হয়, সেখানে নিজের অধিকার ফলানো হয়, তাই এখানে কি সেই কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কি রয়েছে? মাই লাস্ট ডাচেস কবিতার নাম। কবিতার নামের শেষে দেখো এখানে আবার শুরুতে একটা ফেরার একটা শব্দ রয়েছে, এই ফেরার একটা শহরের নাম, ইটালি যে রয়েছে সেই ইটালির বিখ্যাত একটা শহর ফেরারা, সেই ফেরারার যিনি শাসনকর্তা তাকে বলা হয় ডিউক অর্থাৎ রাজা, সেই রাজার নাম ছিল আলফান্সো টু। সেই আলফান্সো টুকে নিয়ে এই কবি রবার্ট ব্রাউনিং এই কবিতাটি লিখেছেন। এখানে বক্তা হলেন রাজা আলফান্সো, এবং নীরব শ্রোতা হলেন সেই পাশের যে জমিদার ছিল কাউন্ট, সেই কাউন্টের পাঠানো এনভয় কিংবা মেসেঞ্জার কিংবা অ্যাম্বাসেডার। তাহলে সেই দুটির নাম কি ছিল? সেই দুটির নাম ছিল নিকোলাস ম্যাট্রুস। নিকোলাস ম্যাট্রুস সেই কথাগুলি শুনেছিলেন, সেই নিকোলাস ম্যাট্রুসের কাছে রাজা তার রানীর বর্ণনা দিয়েছিলেন, কেননা তার রানীকে তিনি হত্যা করেছিলেন বা মেরে ফেলেছিলেন নিজে কিংবা অন্য কাউকে দ্বারা। এবার ভবিষ্যতে যে রানী হবে তাকে জানি না মরতে হয়, তাকে কেন মরতে হয় সেই সমস্ত কাহিনীগুলি সেই ঘটকের সামনে তিনি তুলে ধরেছিলেন, যাতে করে ভবিষ্যতে তিনি রানী হবেন, তিনি যাতে রাজার মন মতো হতে পারেন এবং তাকে মরতে না হয়, তাই সেই ঘটনাগুলি তুলে ধরেছিলেন। সেই ঘটনাগুলি আমরা এখন পড়ব। তাহলে দেখো বলছে দ্যাটস মানে হচ্ছে এটি, এটা অর্থাৎ এটা কিভাবে হয়? সামনে যদি কেউ থাকে শিক্ষার্থী বন্ধুরা, সেখানে যদি কোনো ওয়ালের মধ্যে কোনো ছবি থাকে তাহলে তাকে বলা হয় দ্যাটস এটি। দ্যাটস মানে হচ্ছে এটি, এরকম ভাবে দেখানো হচ্ছে দ্যাটস এটি। মাই লাস্ট ডাচেস, আমার শেষ রানী,
পেইন্টেড, দেখো কি বলা আছে, পেইন্টেড, অঙ্কন করা হয়েছে, চিত্রায়িত করা হয়েছে, কোথায়, অন দ্য ওয়াল, দেয়ালের মধ্যে। এই যে ঘটকের সামনে বলছেন, আপনি যে ওয়ালটি দেখতে পাচ্ছেন, দেখুন এখানে একটা ছবি আঁকা আছে, এই ছবিটি আমার শেষ রানীর, আমার শেষ রানীর। লুকিং, দেখুন ছবিটিকে দেখুন, অ্যাজ ইফ, যেন মনে হচ্ছে কি শি ওয়ার অ্যালাইভ, তিনি হলেন জীবিত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শির পরে আমরা জানি ওয়াজ বসে, ওয়ার বসে না। শির পরে ওয়ার তখন বসে যখন সেখানে কল্পনা স্থান পায়, বাস্তবে নয়। এখানে এখানে অ্যালাইভ, ছবিটির মধ্যে কখনো কেউ জীবিত থাকতে পারে না, ছবি কখনো জীবন্ত হতে পারে না। এখানে রাজার কাছে সেই রানী জীবন্ত মনে হয়েছিল, তাই রাজা বলছে শি ওয়ার অ্যালাইভ, তাকে দেখে মনে হচ্ছে জীবন্ত, অর্থাৎ ছবিটার মধ্যে রানী জীবন্ত অবস্থায় আছেন। এই যে একটা কল্পনা, এই কল্পনার জন্য ব্যবহার করেছিলেন ওয়ার। ওকে, এবার বলছি আই কল, আমি বলি, অর্থাৎ রাজা বলেন, দ্যাট পিস, এই যে ছবি, যে ছবিটিকে রাজা দেখাচ্ছেন সে এনভয়কে, অর্থাৎ মেসেঞ্জারকে, অর্থাৎ ঘটককে। কি দেখাচ্ছে, এই ওয়ান্ডার, এই ছবি একটা বিস্ময়, মানে অবাক করার, এত সুন্দর, এত নিখুঁত করে রেখেছেন কে, সেই চিত্রকর, তাই তাকে তিনি বলছেন এটা আমার কাছে বিস্ময়। কেন বিস্ময়? কারণ নাও ফ্রা প্যানলপস হ্যান্ডস, এই ছবিটি কার হাতে আঁকা, ফ্রা প্যানলপের হাতে আঁকা। এবার শিক্ষার্থী বন্ধুরা যদি প্রশ্ন করো ফ্রা প্যানলপস কি, ফ্রা প্যানলপস হচ্ছে সেখানে একজন ধর্মীয় যাজক, অর্থাৎ যারা নাকি ধর্মীয় বিষয় নিয়ে থাকে, সেরকম একজন ব্যক্তির দ্বারা, বিখ্যাত এক ব্যক্তির দ্বারা এই ছবিটি আঁকা হয়েছিল। ফ্রা প্যানলপস হ্যান্ডস, ফ্রা প্যানলপস হ্যান্ডস মানে নিজের হাতে, ওয়ার্ক কাজ করেছিলেন বিজির ব্যস্ততার সঙ্গে এই ডে একদিন, অর্থাৎ একটা সারাদিন ধরে ফ্রা প্যানলপ এই ছবিটিকে এঁকেছিলেন। এবার কি বলছে, এবং দেয়ার, সেখানে, দেয়ার এখানে, শি স্ট্যান্ডস, তাই তো সে দাঁড়িয়ে আছে, সে এঁকেছিল ছবিটি, তাই আজ এখানে সে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? রানী দাঁড়িয়ে আছেন, রানীর ছবিটি দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? ছবিটি এঁকেছিলেন বলে। কে এঁকেছিলেন? বিখ্যাত চিত্রকর কি, ফ্রা প্যানলপ। এটা তিনি বললেন। কে বললেন? রাজা বলেন। কাকে? মেসেঞ্জারকে, অর্থাৎ নিকোলাস ম্যাট্রুসকে। এবার বলছে দেখো, উইল ইট প্লিজ ইউ সিট, স্যার, ও স্যার আপনি বসুন, প্লিজ বসবেন, বসুন, এবং লুক অ্যাট হার, তাকে দেখুন, আপনি ভালো করে কি বসবেন এবং তাকে কি দেখবেন। এবার ঘটক মশাইকে বলছেন রাজা, স্যার আপনি ভালো করে বসুন এবং রানীকে দেখুন, রানীকে দেখুন, ভালো করে বসুন এবং রানীকে দেখুন, কত সুন্দর ছবিটা এঁকেছে। এবার বলছে দেখো, এবার কি বলছে, আই সেড, আমি বললাম, আই সেড, আমি বললাম, ফ্রা প্যানলপ, এটা ফ্রা প্যানলপের, ফ্রা প্যানলপ বা একটা কি হচ্ছে, বাই ডিজাইন, ইচ্ছাকৃতভাবে, আমি ইচ্ছাকৃতভাবে আবার সেই ফ্রা প্যানলপের নাম নিলাম, ইচ্ছাকৃতভাবে ফ্রা প্যানলপের নাম নিলাম। কেননা যদি দেখবে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে পরিচয় থাকে, কোথাও যদি গল্প হয়, সেই বিশেষ ব্যক্তিকে নিজের অহংকার বোধ ফুটিয়ে তোলার জন্য বারবার ভাবে সেই ব্যক্তির নাম তুলে ধরা হয়, যেন মনে করা হয় ও ওই ব্যক্তির সঙ্গে ওনার পরিচয় রয়েছে, ও মাই গড, এখানে তো একটা ভালো, ওনার তো সেই ক্ষমতা রয়েছে। তাই রাজা সেরকম নিজের অহংকার বোধ ফুটিয়ে তোলার জন্য সেই ফ্রা প্যানলপ কথাটি ইতিমধ্যে দুবার তিনি তুলে ধরলেন। বলছেন দেখো, ফর নেভার রিড, এই ফর নেভার কখনোই না, রিড মানে পড়া, এখানে রিড মানে হচ্ছে বুঝতে পারা, কখনোই বুঝতে পারবে না, স্ট্রেঞ্জার্স অচেনা লোক, আগন্তুক লোক, যারা কখনো আগে আসেনি, সেই আগন্তুকেরা, কার মতো? লাইক ইউ, আপনার মতো, যেমন আপনি আগে কখনো এখানে আসেননি, ঠিক আপনার মতো যারা যারা আগে এসেছিল তারা কেউ বুঝতে পারবে না। কি বুঝতে পারবে না? দ্যাট পিকচার, এই যে ছবিটির, দ্যাট পিকচার, দ্যাট বলতে এই, পিকচার ছবিটির, কাউন্টনেস মানে মুখমণ্ডল, এই যে মুখটি এত সুন্দর করে আঁকা হয়েছে, সেটি আপনার মতো যারা অচেনা লোক, যারা রানীকে কখনো দেখেনি, তারা কেউ বুঝতে পারবে না। দ্য ডেপথ, গভীর, দ্য ডেপথ মানে গভীর, অ্যান্ড প্যাশন মানে আবেগ, অফ ইটস আর্নেস্ট, তার আন্তরিক, গ্ল্যান্স মানে চাহনি, এই যে ছবির মধ্যে, তার মুখে, এই ছবিটার মধ্যে মুখটা আঁকা হয়েছে, সেই মুখের মধ্যে
তার যে এত সুন্দর আন্তরিক চাহনি রয়েছে, মনে হয় দেখলেই যেন প্রেমে পড়তে ইচ্ছে করছে। ও মাই গড, কি সুন্দর রানীর ছবি, রানীর মুখে কি সুন্দর চাহনি, কিভাবে সম্ভব? এইটা আপনার মতো আগুন থেকে বুঝতে পারবে না, আমি বুঝতে পারছি। দেখুন না কি সুন্দর মনে হচ্ছে রানীর মুখের চেহারাটা, কি সুন্দর মনে হচ্ছে, কি সুন্দর চাহনি। আপনার মতো মানুষ এটা বুঝতে পারবে না, তা আমি বুঝতে পারছি। এটা রাজা বলছেন। এবার বলছে, বা কিন্তু টু মাইসেল, মাইসেল আমার দিকে দে তারা প্রাণ ঘুরছে। অর্থাৎ এই ছবিটির মুখমণ্ডল দেখার পরে, ওই যে আন্তরিক চাহনিটি দেখার পরে তারা অর্থাৎ অচেনা লোকগুলি আমার দিকে ঘুরছে। ব্যাকেটটা পরে বলছি, অ্যান্ড এবং সিমট মনে হচ্ছে, সিম মনে হচ্ছে অ্যাজ দে তারা যেন উড আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করবে, তারা যেন আমাকে জিজ্ঞেস করবে কিভাবে সম্ভব একটা ছবির মধ্যে রানীর এই সুন্দর মুখমণ্ডল তুলে ধরা, রানীর আন্তরিক চাহনি তুলে ধরা। তারা যেন আমার কাছে প্রশ্ন করতে চাচ্ছে, আমার দিকে ঘুরে। কে বলছে? রাজা বলছেন। এবার ব্র্যাকেটে আলোচনা করছি, চলো। সায়েন্স নাম কোর্স, কেউ পারে না, কেউ পারবে না। বাই দ্য কার্টেন, এই যে পর্দা, আই হ্যাভ ড্রন, এটা আমি করেছি, ফর ইউ, আপনার জন্য, বাট আই, কিন্তু আমি যেটা পারি। বলছে সায়েন্স নান বা কোর্স, কেউ সরাতে পারবে না। বাই দ্য কার্টেন, এই পর্দাটি, আই হ্যাভ ড্রন ফর ইউ, এটা আমি আপনার জন্য করেছি। মানে ছবিটি ঢাকা ছিল একটা পর্দা দ্বারা, সেই পর্দাটা রাজা ছাড়া অন্য কেউ খুলতে পারে না, সরাতে পারে না, একমাত্র রাজাই পারে। রাজা ঘটককে বলছেন যে আপনার সৌভাগ্য, আপনার ভালো ভাগ্য ভালো, আমি আপনাকে দেখানোর জন্য আমি এই পর্দাটা সরিয়েছি, তাই আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া এই বাড়িতে আমার যে রাজপ্রাসাদ রয়েছে, এমন কারো ক্ষমতা নাই এই ছবিটাকে কি করবে, ছবি থেকে পর্দা সরিয়ে তাকে দেখবে, শুধু আমি এটা পারি, তাই আপনার জন্য সেটা করেছি। ওকে, তাহলে দেখো রাজা রানী মারা যাওয়ার পরেও কতটা সন্দেহ করত যে রানীর যে চাহনি, সেই চাহনি দেখে যদি কেউ প্রেমে পড়ে যায়, রানী যদি তাকে থেকে ছেড়ে চলে যায়, এই যে মনের মধ্যে একটা সন্দেহ, এই সন্দেহটা রাজাকে গ্রাস করেছিল। তাই বন্ধুরা, সন্দেহ কখনো ভালো নয়, কখনো তারা বিশ্বাস ভঙ্গ করো না, বিশ্বাস রেখে এগিয়ে চলো। এই রাজার মনে সন্দেহ ছিল, তাই সেই সুন্দরীতম সেই নারীকে তাকে হারাতে হয়েছিল। পরে দেখো এখন এই যে কথার মধ্যে, কবিতার মধ্যে দিয়ে মনে হয় তার আফসোস হচ্ছে। কিভাবে বুঝতে পারলাম? ওই যে বলছি কি সুন্দর চাহনি, এত সুন্দর চাহনি যেটা আপনারা কেউ বুঝতে পারবেন না আমি ছাড়া, এই লাইনটির মধ্য দিয়ে সেটা কিন্তু প্রকাশ পায়। ওকে, এবার দেখো বলছে, ইফ দে ডাস্ট, যদি তারা সাহস পায়, মানে অনেকের তো রাজাকে সবাই তো প্রশ্ন করার সাহস পায় না, যদি তাদের মধ্যে কেউ যদি সাহস করে, ইফ মানে যদি, দে তারা, তার মানে সেই অচেনা লোকগুলি, ড্রাস্ট সহযোগিতা পায় বা সাহস পায়। ড্রাস্ট মানে ডেয়ার শব্দের কাব্যিক রূপ ড্রাস্ট মানে এখানে সাহস। সেই ড্রাস্ট যদি তারা মনে কেউ সাহস পায়, কি হাউ সাস, কিভাবে, সাস এরকম, এই গ্লান্স চাহনি, কে এসেছে, দেয়ার এখানে, অর্থাৎ এই ছবির মধ্যে দেখো হাউ কিভাবে, সাস গ্লান্স এত সুন্দর আন্তরিক চাহনি, এই চোখের দৃষ্টি, এই মায়াময় প্রেমময়ী চাহনি কে ফুটিয়ে তুলেছে বা এসেছে, দেয়ার এখানে, কিভাবে, এই প্রশ্নটা কেউ করছে। কারো মনে হচ্ছে যারা সাহস পাচ্ছে আমাকে প্রশ্ন করার। কে বলছে? রাজা বলছে। কেউ বলছে কি সেটা কিন্তু আমরা জানছি না, রাজা বলছে। হয়তো কেউ এই প্রশ্নটা ভাবছে, এত সুন্দর রানীর চোখের চাহনি কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটির মধ্যে, এই কথাটাই বলতে চাচ্ছে। কে বলতে চাচ্ছে বন্ধুরা? বলতে চাচ্ছে কে? রাজা। কাকে? সেই ঘটক মশাইকে, নিকোলাস ম্যাট্রসকে। সো তাই তো, নট দ্য ফার্স্ট, প্রথম নন, নট মানে না বা নন, দ্য ফার্স্ট প্রথম, আর ইউ আপনি, টু টার্ন ঘুরলেন, অ্যান্ড এবং আক্স দাস আমার দিকে ঘুরলেন,
অ্যান্ড আস্ক এবং জিজ্ঞাসা করতে যাচ্ছেন দাস এই বিষয়টি। অর্থাৎ তাই তো আপনি আমার দিকে তাকিয়ে ঘুরে প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন এই বিষয়টি। কোন বিষয়টি? কি সুন্দর এই যে রানীর যে চোখের চাহনি, কিভাবে এখানে এসেছে, এত সুন্দর রানী ছিল। আচ্ছা স্যার মহাশয়, স্যার মহাশয়, ইট ওয়াজ নট হার হাজব্যান্ড প্রেজেন্স অনলি। স্যার মহাশয়, ইট ওয়াজ নট, শুধুমাত্র এটাই নয়, হার হাজব্যান্ড তার স্বামীর উপস্থিতিতে, হার বলতে এখানে রানীর, হাজব্যান্ড বলতে স্বামী, স্বামী বলতে কার? রাজার। প্রেজেন্স মানে উপস্থিতি, অনলি মানে শুধুমাত্র। এখানে বলছেন মহাশয়, রাজা হচ্ছে মহাশয়, ও মহাশয়, শুধুমাত্র রানী, শুধু রাজার উপস্থিতিতেই নয়, কল দ্যাট স্পট অফ জয়, তার আনন্দ ফুটে উঠত কোথায়? ইনটু দ্য রাসেস সিক্স, রানীর গালে, সিক মানে গাল। অর্থাৎ দেখবে অনেক মানুষ যখন খুব সুন্দর মন খুলে হাসে, খুশি হয়, গালে টোল পড়ে, তাকে বলছে স্পট অফ জয়। এবার রাজা বলছেন মহাশয়, রানী শুধুমাত্র আমি ওখানে থাকাকালীন খুশি হতো তা নয়, যে কোনো মানুষ পাশে থাকলে রানী খুশি হতো। তাই বলছে স্যার মহাশয়, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, শুধুমাত্র তার স্বামীর উপস্থিতিতেই নয়, কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য রাসেস সিক্স, দ্য স্পট মানে চিহ্ন, অফ জয় আনন্দের, ইনটু দ্য রাসেস, ইনটু মানে মধ্যে, দ্য রাসেস মানে রানীর, সিক্স মানে গালে। অর্থাৎ রানীর গালে যে হাসির ফোয়ারা ফুটে উঠত শুধুমাত্র রাজার উপস্থিতিতেই নয়। পারহ্যাপস সম্ভবত ফ্রা প্যানলপস, এই যে ফ্রা প্যানলপ চিত্রকর, যিনি চিত্র আঁকছেন, ছবি আঁকছেন, চান্স সুযোগ পেয়েছিলেন টু সে বলার জন্য, হয়তো রাজা ছিলেন না, রানীর ছবিটা আঁকা হচ্ছে, তখন সেই ফ্রা প্যানলপ হয়তো বলার সুযোগ পেয়েছিলেন। কি বলার সুযোগ পেয়েছিলেন? হার মেন্টাল ল্যাপস, কি বলবো আপনার না, হার বলতে রানীর, বলছে তোমার, মানে এর বলছে তোমার মেন্টাল ল্যাপস মানে এটা চাদর হতে পারে, শাড়ির আঁচল হতে পারে। মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু হাস, শাড়ির আঁচল না একটু সরে গেছে, কিংবা বেশি ঢাকা আছে, আপনি শাড়ির আঁচলটা বা চাদরটা একটু সরিয়ে নিন, তাহলে আপনার ছবিটা না খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো। এই কথাটা রাজার অনুপস্থিতিতে সম্ভবত ফ্রা প্যান্ডব বলেছিল, রাজার মনে হচ্ছে। তাই তখন রানী কি করেছিল জানো? হেসেছিল। রানী হেসেছিল, কি বল, এরকম একটা ভাব আর কি, কিরকম। এবং একটা মানুষকে যদি আমরা এরকম কোনো কথা বলি, সে লজ্জা পাওয়াটা স্বাভাবিক, কিন্তু লজ্জা পাওয়ার মধ্যে যদি হাসে, তাহলে বুঝতে হবে সে সত্যি খুশি হয়েছে। তাই রানী সেই রকম যখন কথা বলে, তখন সে লজ্জায় তার মুখটা যেমন লাল হয়ে যায় এবং তার মুখে হাসিটা ফুটে ওঠে। এইখানে কিন্তু সেই কথাটাই এখানে রাজা সেই আলফান্সো বোঝাতে চেয়েছেন আমরা যারা পাঠক, সেই পাঠকদেরকে। এবার দেখো, এবার কি বলছেন? অথবা পেইন্ট, এই যে তার যে রঙের তুলি, তার যে ছবি আঁকার যন্ত্র, সেই যন্ত্রপাতিগুলি দিয়ে, পেইন্ট তুলি দিয়ে মাস নেবার হোক তিনি কখনোই আশা করেননি, টু রিপ্রডিউস তিনি ফুটিয়ে তুলতে পারবেন, দ্য ফেইন্ট হালকা, হাফ ফ্লাশ অর্ধভাসী, দ্যাট টাইস যেটি মারা গেছে, অ্যালো হার্ট থ্রোট তার গলাতে এসে। অর্থাৎ রানী তো সবসময় হাসতো, তাই ছবির মধ্যে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। তো রানী হাসছেন, হঠাৎ করে রাজার সামনে চলে আসলো। তখন রানী বললেন, হাসতে হঠাৎ করে হাসি থামিয়ে দিলেন। এবার থামিয়ে সেই হাসিটা সেই ঠোঁট দিয়ে বেরিয়ে আসতে পারেনি, অর্থাৎ সেই হাসিটা এখানেই তার আটকে যায়। তাই ছবির মধ্যে সেটা ফুটিয়ে তোলা সম্ভব হয়নি, সেই কথাই বলছেন। এবার বলছেন, দেখো শিক্ষার্থীরা, এই ছোট ছোট বিষয়গুলি ওয়াজ কার্টেসি, যেন মনে হচ্ছে ভদ্রতা, এটা একটা ভদ্রতা। এই বিষয়গুলি, কোন বিষয়গুলি? এই বিষয়গুলি, যে কেউ আসলো, কেউ প্রশংসা করলো, আমি একটু হাসলাম, এটা জাস্ট একটা ভদ্রতা। এই বিষয়গুলি ওয়াজ কার্টেসি, একটা ভদ্রতা। সেই ভাবতো, অর্থাৎ রানী ভাবতো, এবং কজ এনাফ, এর পিছনে
অ্যান্ড এবং কজ কারণ ছিল, অ্যানাফ যথেষ্ট পরিমাণে, ফর কলিং বলতো বা ছিল, আপ দ্যাট স্পট অফ জয়ের আনন্দের পিছনে। অর্থাৎ এই সমস্ত কিছুই তার এই যে তার সে আনন্দ পেত প্রতিটা বিষয়ের জন্য। তিনি যে হাসতেন খুশি হতেন এর এই পিছনে অনেক কারণ ছিল, সেই কারণটা আমরা এখন পড়ব। শি হ্যাড তার ছিল অর্থাৎ প্রাণীর ছিল, এ হার্ট একটি হৃদয় বা মন। শি হ্যাড এ হার্ট তার একটি সুন্দর মন ছিল। হাউ শ্যাল আই সে কিভাবে আমি বলি, কে বলছেন? রাজা বলছেন। তার যে একটা মন ছিল, আমি সেটা কিভাবে বলি? টু সুন মেড গ্ল্যাড সে অল্পতে খুশি হতো। টু মানে খুবই কম পরিমাণ, এখানে হচ্ছে টু সুন মানে তাড়াতাড়ি, মেড গ্ল্যাড খুশি, গ্ল্যাড মানে খুশি হওয়া, তাই টু সুন মেড গ্ল্যাড তাহলে তুমি খুব তাড়াতাড়ি খুশি হতো। শিক্ষার্থী বন্ধুরা, কবিতা পড়তে গেলে মনে রাখবে প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড মানে যদি বলতে চাই তাহলে অনেক সময় সেই অর্থটা অনেক দিকে ইঙ্গিত বহন করে। তার জন্য আমরা কবিতা পড়ানোর সময় অনেক কিছু শব্দকে আমাদের এড়িয়ে যেতে হয়। এখানে কিন্তু তোমরা কিন্তু ভুল বুঝো না বা ভুল বুঝতে যেও না। এবার বলছে টু মেড গ্ল্যাড সে অল্পতে খুশি হতো। টু ইজিলি ইমপ্রেস সে অতি সহজে মুগ্ধ হতো। অর্থাৎ রানীকে খুশি করতে বেশি কিছু লাগতো না। টু ইজিলি ইমপ্রেস খুব সহজে মুগ্ধ হতো। ইজিলি মানে সহজে, ইমপ্রেস মানে মুগ্ধ হওয়া। সে অল্পতে খুশি হতো, সে অল্পতে মুগ্ধ হতো। সি লাইক হোয়াট এভার সে তার প্রত্যেকটি জিনিস ভালো লাগতো। সে লুকড অন সে যা যা দেখতো, অর্থাৎ তার কাছে সব ভালো লাগতো, সে যা যা দেখতো। অ্যান্ড এবং হার লুকস সে দেখতো, ওয়েন্ট যেতে যেতে, এভরিহোয়ার সবকিছু, অর্থাৎ কোথাও যদি যেত সেখানে যা যা আছে এভরিহোয়ার প্রত্যেকটি জায়গার জিনিস সে ভালো করে দেখতো। স্যার মহাশয়, ইট ওয়াজ অল মানে সবকিছুই ওয়ান, একই রকম। অর্থাৎ সে যা যা জিনিস দেখতো রানী প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লাগতো, তার কাছে একই রকম মনে হতো। মাই ফেভার আমার প্রিয়, বলছে মাই ফেভার বলতে গেলে উপহার, আমার একটা কোনো দামি উপহার বা প্রিয় একটা উপহার, অ্যাট হার ব্রেস্ট তার গলার উপরে ঝুলছে। এখানে রাজা বলছেন মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, কোনো একটা উপহার, আমার দেওয়া উপহার তার গলার মধ্যে ঝুলছে। রাজার পরিবারে রানীর গলায় কিছু ঝুলবে উপহার, তাহলে সেটা কি হতে পারে? কোনো একটা হার বা নেকলেস হতে পারে। তাহলে সেই হারটি যখন তিনি দিতেন, রানী যতটা খুশি হতো। দ্য ড্রপিং মানে কমে আসা বা ঢলে পড়া, অফ দ্য ডে লাইট সূর্যের আলো, অর্থাৎ সূর্যের আলো কমে আসার পর, ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে। ড্রপিং মানে কমে আসা, ডে লাইট মানে সূর্যের আলো, ইন দ্য ওয়েস্ট মানে পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম আকাশে বিকেল বেলায় সূর্য যখন অস্ত যায়, সে সূর্য ডুবে যাওয়ার সময় দেখবে দিনের আলো আস্তে আস্তে কমতে থাকে। সেই কমে যাওয়া আলো কমতে যখন সন্ধ্যা হয়, তখন সেই পশ্চিম আকাশটাকে খুব সুন্দর দেখতে লাগে। সেই দৃশ্য, সেই প্রাকৃতিক দৃশ্য রানীর কাছে যেমন ভালো লাগতো, ঠিক একরকম ভালো লাগতো রাজা কোনো উপহার দিলে। তাহলে এটা কি মেনে নেওয়া সম্ভব রাজার পক্ষে? তুমি তোমার প্রেমিকাকে একটা ভালো জিনিস উপহার দিলে, তোমার প্রেমিকার যে ফিলিংস হলো, তোমার বন্ধু গিয়ে একটা চকলেট দিল, তাও একই ফিলিংস হলো, তোমার একটা বান্ধবী গিয়ে একটা উপহার দিল, তো একই ফিলিংস হলো, তোমার হিংসা হবে না? বলো হিংসা হবে না? হিংসা হলো তা স্বাভাবিক। তাই রাজা ভাবছে আমি তাকে এত সুন্দর একটা হিরের বা এত সুন্দর একটা দামি একটা উপহার দিলাম, তার যে প্রতিক্রিয়া, তার যে রিয়াকশন, ঠিক একইভাবে সূর্য ডুবে যাচ্ছে, সেটা দেখে তার একই রিয়াকশন, তার আমি কি সেই সূর্য? এবার বলছে কি বলছে যে দা বাউ মানে গাছের ডাল, অফ চেরিস সেটা কিসের ডাল? চেরি ফলের গাছ, অর্থাৎ দা বাউ অফ চেরিস চেরি গাছের ডাল, সাম কেউ অফিসিয়াস কাজের, সাম মানে কিছু, অফিসিয়াস কাজের লোক, ফুল মানে বোকা। রাজার বাড়িতে কিছু বোকা শ্রমিক কাজ করে, রাজার বাড়িতে কিছু শ্রমিকরা কাজ করে, অর্থাৎ চাকররা কাজ করে। সেই চাকররা কি করতো? ব্রোক ভেঙে আনতো, ব্রোক মানে কি ভেঙে আনতো, ইন দ্য অর্চার্ড ফর হার তার রানীর জন্য। কোথা থেকে? দ্য অর্চার্ড ফলের বাগান থেকে। অর্চার্ড মানে কি ফলের বাগান, ফর হার মানে তার জন্য, অর্থাৎ রানীর জন্য। রানীর জন্য কোনো চাকরেরা সেই তাদের ফলের বাগান থেকে ছোট্ট একটা গোলাপ ফুল নয়, একটা চেরি গাছের ডাল নিয়ে আসতো,
তাও রানী একই রকম খুশি হতো। ভাবছো একবার, দ্য হোয়াইট মিউল, একটা সাদা ঘোড়া, একটা মাদি ঘোড়া কিংবা কেউ কেউ খচ্চর বলে থাকে। দ্য হোয়াইট মিউল, একটা সাদা ঘোড়া, তাকে কেউ উপহার দিয়েছিল। সি রোড, সে সেটার উপরে চড়ে, উইথ রাউন্ড, সে ঘুরছিল দ্য ট্যারেস অল, দ্য ট্যারেস অর্থাৎ রাজার বাড়ির যে বারান্দা বা ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে, অল সবকিছুই, অ্যান্ড পিস এবং প্রত্যেকটি, উড ড্রপ ফ্রম হার এলাইভ, তার কাছে একই রকম মনে হতো, দ্য অ্যাপ্রুভিং স্পিচ, এবং সবকিছুর সে একই রকম প্রশংসা করত। ভাবছো একবার, রাজা একই রকম প্রশংসা করছে। রাজা একটা হার দিল, ঠিক আছে, আমার ভালো লেগেছে, রাজাকে বললো। এবারে কেউ একটা কি চেরির কাছে ডাল এনে রাজা রানীকে দিচ্ছে, ও ঠিক আছে, ভালো আছে, ভালো। তারপর কি আছে, কেউ একটা ঘোড়া এসে উপহার দিচ্ছে, এটা হ্যাঁ ভালো। সূর্য ডুবে যাচ্ছে, দেখো দৃশ্যটা কত সুন্দর, হ্যাঁ সত্যি তো খুব সুন্দর। রাজা বলছে, আমি কি ঘোড়া, আমি কি বাড়ির চাকর, না আমি এসে খচ্চর যে আমি উপহার দিচ্ছি তাও সেরকম প্রতিক্রিয়া, ও ও দিচ্ছে তাও এরকম প্রতিক্রিয়া, আমি কি সেরকম একজন ব্যক্তি? এর জন্য রাজা রেগে যাচ্ছিল। তাই তো রাজা সেই কথাগুলি, তার আবেগের কথাগুলি সেই ঘটককে বলছে, যে আমার স্ত্রী আমার মনের কথা বুঝতে পারেনি। এই কথাগুলি সেই ঘটককে বলছে যে এখন আপনি যে যে মেয়েটির জন্য সম্বন্ধ নিয়ে এসেছেন, যার নাম বারবারা, সে যাতে এই ভুলগুলি না করে। তাই সেই বার্তাটি রাজা আগেই সেই মেসেঞ্জারকে বা এনভয়কে দিচ্ছেন, সেই নিকোলাস ম্যাট্রিক্সকে। ওকে, এবার বলছে রাখো, কি বলছে এবার, অর ব্লাশ অ্যাটলিস, সে হাসতো, সি থ্যাঙ্ক, সে ধন্যবাদ জানাতো মেন পুরুষ মানুষদেরকে, সি মানে রানী, থ্যাঙ্ক ধন্যবাদ জানাতে মেন পুরুষ মানুষদেরকে, গুড ভালো কথা, বাট কিন্তু থ্যাঙ্ক সামহাউ আই নো নট হাউ, আমি জানি না সেই ধন্যবাদ কিভাবে জানাচ্ছে, আমি বলতে পারবো না সেই ধন্যবাদ কিভাবে জানাচ্ছে। রাজা বলতে যাচ্ছে পুরুষ মানুষদের ধন্যবাদ জানাচ্ছে, অন্য মানুষদের ধন্যবাদ জানাচ্ছে, সেটা জানাতেই পারে, কিন্তু তাদের মধ্যে তো একটু আলাদা ভাব থাকা দরকার। আমি রাজা, আমি তার স্ত্রী, এবার আমাকে যেরকম জানাবে বাকিদের কি একই রকম জানাবে? এটা তো হতে পারে না। রাজা এটাই বলতে চাচ্ছে। এবার বলছি দেখো, এবারে কি বলছি, বা কিন্তু এটা হলো অ্যাজ ই, যেন সে র্যান্ট, তার কাছে মনে হতো, সে গ্রহণ করত মাই গিফট, আমার উপহার, অফ এ 900 ইয়ার্স ওল্ড, 900 বছরের আগের উপহার। ভাবছো একবার, যে গিফটটি ঠাকুমা 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 তারও আগে ছিল, সেই রাজ পরিবারের ঐতিহ্যবাহী একটা উপহার, যে উপহার পাওয়ার জন্য যদি কোনো রাজার অনেকগুলি রানী থাকে, তারা তারা কি স্বপ্ন দেখে, সেই রকম একটা উপহার সে রাজা তার রানীকে দিচ্ছে। সেই উপহারটিকে রানী কার মতো ভাবছে, দেখো, উইথ অ্যানিবডি গিফটস, অ্যানিবডিস গিফট, অন্যান্য যদি কেউ কেউ উপহার দিয়ে থাকে, অন্যান্য কোনো ব্যক্তি যদি উপহার দিয়ে থাকে, সেই উপহারের সাথে সেই রাজার উপহারটি একই রকম ভাবে দেখছে সম্ভব? সেই রাজ পরিবারের ঐতিহ্যবাহী একটা উপহার রানীকে যখন দিল, তখন তার যে মানসিকতা, তার যে মুখে আনন্দের আভাস, অন্য রাজার বাড়ির কোনো চাকর এসে তাকে যে উপহারটা দিচ্ছে, একই মুখের আভাস, তার একই হাসি, একই চাহনি, এটা রাজা মেনে নিতে পারে? ধরে নাও তোমরা, ধরে নাও মনে কিছু নেবে না, নেগেটিভ দিকে নেবে না, ধরে নাও আমাকে দিয়ে বলছি, আমি আমি আমার স্ত্রীকে জন্মদিনে একটা উপহার দিলাম। উপহার দিলাম তো একটা একটা আংটি, গরিব মানুষ তো, তাই একটা আংটি উপহার দিলাম, একটা রিং, তো 20,000 টাকা একটা রিং উপহার দিলাম। আমার স্ত্রী সেটা হাতে নিল। এবার তারপরে তার পাশে একটা বান্ধবী এসেছে, তারও জন্মদিন, আমি তাকে 20,000 টাকা রিং দিলাম। আচ্ছা বলো তো, আমার স্ত্রী পরবর্তীকালের সময় আমাকে বলবে না? যদি তার বান্ধবীর সাথে যদি আমি আবার হেসে খেলে কথা বলি, তাহলে আমার স্ত্রী রেগে যাবে না? ও বলবে না কি ব্যাপার, আমার বান্ধবীর সাথে তোমার কি চক্কর চলছে নাকি? এটা বলবে। ঠিক একইভাবে আমি আমার স্ত্রীকে যখন একটা উপহার দিলাম, সে যতটুকু খুশি হলো, আমার বন্ধু এসে একটা সাধারণ একটা উপহার দিল, তাও সে ততটুকু খুশি। আবার অন্য পাশের বাড়ি একটা কাকিমা এসে তাকে যে উপহারটা দিল জন্মদিনে, সে একই রকম খুশি। কিংবা আমার মা কিংবা আমার ভাই তাকে বাজার থেকে
5 টাকার পকোড়া বা চপ এনে দিল, তাও সে একরকম খুশি। তাহলে আমার হিংসা হবে না? কেন তাকে আমি সেই 10,000 15,000 টাকা দামের একটা সেই আংটি তাকে উপহার দিলাম? আমার খারাপ লাগবে কিনা? লাগাটা স্বাভাবিক। তাই রাজার কাছেও সেটা খারাপ লেগেছিল। রাজা ভেবেছিল যে আমি আমার রানীকে এত সুন্দর একটা উপহার দিলাম, কমপক্ষে তার চোখের যে চাহনিটা এটা আলাদা হবে, প্রেম প্রেম একটা ভাব থাকবে। আমি এত সুন্দর একটা উপহার দিলাম, তার হাসিটা একটু আলাদা থাকবে অন্যদের থেকে। কিন্তু রানী এখানে সেটা করেনি। রানী সবার জন্য একই রকম ব্যবহার করে গেছে, যেটা বাস্তব সমাজে আমাদের সমাজ ব্যবস্থায় কোনো ছেলে কিংবা কোনো মেয়ে মেনে নিতে পারবে না। আমার মতে, জানি না তোমাদের মতে কি বলবে, তোমাদের মতে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এবার হচ্ছে হু হ্যাড স্টুপ দ্য ব্লেম, হু হ্যাড স্টুপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিপলিং। এই ছোট ছোট বিষয়গুলির জন্য বলছে হু মানে কে, হু হ্যাড কে, স্টুপ ঝুঁকবে, টু ব্লেম মানে দায়ী করার জন্য, দিস শর্ট অফ ট্রিপলিং এই ছোট ছোট বিষয়গুলির জন্য। কে তাকে এই ছোট ছোট বিষয়গুলির জন্য তার কাছে মাথা নত করবে? বলছে ইভেন এমনকি হ্যাড ইউ স্কিল, আপনার হয়তো দক্ষতা রয়েছে, ইন স্পিচ কথা বলার, আপনি হয়তো তাকে ভালো করে বোঝাতে পারবেন। এবার সেই রাজা বলছেন সেই ঘটককে, আপনি হয়তো তাকে ভালো করে বোঝাতে পারবেন, কথা বলে বোঝাতে পারবেন, কারণ আপনার মধ্যে সেই কথা বলার স্কিল, ইন স্পিচ কথা বলার দক্ষতা রয়েছে। হুইচ যেটি, আই হ্যাভ নট টু মেক আমার কাছে নেই, আই হ্যাভ নট টু মেক আমার কাছে নেই, ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, আপনি হয়তো তার কাছে সবগুলি পরিষ্কার করলেন, মানে আমার কথা হলে আপনি তার কাছে খুলে বললেন, আপনি গেলেন সব কিছু পরিষ্কার করলেন, অ্যান্সে এবং বললেন জাস্ট দিস অর দ্যাট ইন ইউ, জাস্ট দিস এই বিষয়গুলি, অর অথবা দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, তুমি যে সমস্ত আচরণগুলি করছো, রানীকে বলছো রানী যে সমস্ত আচরণগুলি করছে সেই বিষয়গুলি ডিসগাস্ট মি আমাকে রাগিয়ে তোলে। তুমি আমাকে সে রানীকে বললে। হেয়ার এখানে হেয়ার ইউ মিস তুমি ভুল করেছো, হেয়ার সেখানে ইউ মিস তুমি ভুল করেছো, অর অথবা দেয়ার এখানে এক্সিট দ্য মার্ক তুমি তোমার সীমা অতিক্রম করে যাচ্ছ, অ্যান্ড এবং she let herself বলছে herself to listen, so হয়তো সেই কথাগুলি সে তোমার শুনবে, nor plainly said her wish to yours হয়তো সে তার যুক্তি দেখাবে না বা তোমাকে অন্য কোনো যুক্তি বলবে না সে কেন করছে, forsooth অবশ্যই, and made excuse অর্থাৎ তুমি যখন বলছো তোমার সামনে এগুলি কোনো যুক্তি দেখালো না, সে মেনে নিল। তুমি তাকে বললে যে রানী যে সমস্ত কাজগুলো করছে আমাকে বিরক্ত করে, আমার ভালো লাগে না, তুমি সেটা বলছো তখন সেই রানী সেগুলি মেনে নিল, কোনো যুক্তি দেখালো না। অ্যান্ড এবং মেড এক্সকিউজ ইভেন কিন্তু আমি যখন বলতে যাব তখন তো সে কি নানা যুক্তি দেখাবে, মেড এক্সকিউজ সে যুক্তি খাড়া করবে। আমি যখন বলতে যাব তাহলে সেটা কি আমাকে অপমান করা নয়? তুমি যখন বলছো ঠিক আছে মেনে নিল, কিন্তু আমি তার স্বামী, আমি যখন তাকে বলছি সে তখন যুক্তি দিচ্ছে যে এই জন্য আমি ভুলগুলি করেছি, তো এই যখন যুক্তি যখন দেখবে তখন আমাকে ছোট করা হচ্ছে না। এবার বলছে দেখো, বলছে ইভেন দে উড বি সাম স্টুপিং, এইটা যদি বলতে যাই তাও তো তার কাছে মাথা নত করা হচ্ছে, কারণ সে আমাকে যুক্তি দিচ্ছে। অ্যান্ড এবং আই চুজ আমি পছন্দ করি না, নেভার টু স্টুপ কখনো তার কাছে মাথা নত করা, আমি চাই না আমি তার কাছে মাথা নত করব। ও স্যার, ও মহাশয়, শি স্মাইল তিনি হাসতেন, অর্থাৎ রানী হাসতেন। নো ডাউট কোনো সন্দেহ নেই, সে হাসতেই পারে, হাসাটা স্বাভাবিক, এখানে আমার কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই। হোয়েনেভার যখন আই পাস্ট হার রাজা রানীর পাশ দিয়ে যেত তখন রানী হাসতো, বাট কিন্তু হু পাস্ট উইদাউট মাস দ্য সেম স্মাইল, কিন্তু সেই রানীর সামনে দিয়ে যদি বাড়ির চাকর যেত
একই হাসি হাসতো, বাড়ির একটা ভেড়া গেলে সে একই হাসি হাসতো, বাড়ির একটা সেই ঘোড়া গেলে সে একই হাসি হাসতো, কিংবা অন্য কোনো লোক গেলেও একই হাসি হাসতো। তাহলে রাজা বলছে, আমি কি ওই বাড়ির চাকর, আমি কি ওই ঘোড়া, না আমি ওই ভেড়া, যে আমাকে দেখেও যে হাসি আসবে, ওদের দেখেও সেই হাসি আসবে, সবার সাথে তো আমাকে গুলিয়ে ফেলছে, তা আমি রাজা, আমাদের একটা আলাদা সম্মান থাকা উচিত। এটা এর জন্য রাজার মনে দুঃখ ছিল। সেই দুঃখের বহিঃপ্রকাশ সেই ঘটকের কাছে রাজা করছেন, যাতে করে ভবিষ্যতে রাজা যাকে বিয়ে করবেন অর্থাৎ বারবারা, সেই যাতে এই ভুলগুলি না করে। সেই কথাগুলির জন্যই রাজা সেই লোকটির কাছে অর্থাৎ ম্যাসেঞ্জারের কাছে অর্থাৎ এনভয়ের কাছে অর্থাৎ নিকোলাস ম্যাকডোনাল্ডসের কাছে তিনি তার মনের যে আবেগ সে দুঃখ প্রকাশ করছেন। এবার বলছে কি, এই যে ঘটনাগুলি সবার সঙ্গে একই রকম ব্যবহার করা, যেটা রাজাকে রাগিয়ে তুলতো, রাজাকে মানে দুঃখ দিত, কষ্ট দিত, পীড়া দিত, এই বিষয়গুলি বাড়তেই লাগলো। মানে এটা যখন বাড়তে লাগলো, আই গেট কমান্ডস, তাই আমি আদেশ দিয়ে দিলাম, আমি বলে দিলাম, কি আদেশ দিলাম, দেন তাহলে অল স্মাইল, সকল হাসি, স্টপ, বন্ধ করে দাও, টুগেদার, একসঙ্গে, তার সব হাসি বন্ধ করে দাও। আমি আদেশ দিলাম, তার সমস্ত হাসি বন্ধ করে দাও। বাস, মানে তাকে মেরে ফেলো। কিছু বুঝলে? তাকে মেরে ফেলো, তাকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ বাঁচিয়ে রাখলে তার মধ্যে আবার সেই হাসি একরকম হবে আর আমায় কষ্ট দেবে। তাই আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আমি মেনে নিতে পারছি না। আমার রানী অন্য কারোর সাথে যে ব্যবহার করছে, আমার সাথেও একই রকম ব্যবহার করছে, আমার মেনে নেওয়া সম্ভব নয়। তাই এটা যখন তার দিন দিন বাড়তে লাগলো, আমি আর কোনো রকমভাবে রিস্ক না নিয়ে আমি আমার বাড়ির যে চাকর রয়েছে তাদের আমি আদেশ করলাম, তোমরা সব হাসি থামে দাও। তাই তো দেয়ার রেসিস্ট্যান্স, তাই সে আসে ছবির মতো দাঁড়িয়ে রয়েছে ওয়ালের মধ্যে। আমি সেই বিশিষ্ট চিত্রকর এনে তার ছবিটি আমি কি করেছি, দেয়ালে এঁকে নিয়েছি। এবার দেখো, অ্যাজ ইফ অ্যালাইভ, দেখো মনে হচ্ছে জীবন্ত, অর্থাৎ ছবির মধ্যে প্রাণ রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কিছু আলোচনা করি না, প্রতিটি কথার মধ্যে আমরা প্রথমে বলেছিলাম ড্রামাটিক মনোলগ, নাটকীয়ভাবে কবিতা পড়া। যদিও আমি সেই নাটকের মতো করে এখানে ফুটিয়ে তুলতে পারছি না, চেষ্টা করছি। তাই যখন পড়বে এক একটা লাইনের এক এক রকম বলার ভঙ্গিমা থাকবে, সেটার জন্য তোমরা আবার নেগেটিভ কিছু নেবে না। উইল ইট প্লিজ ইউর আইস, উইল ইট প্লিজ ইউর আইস, আপনি কি এবার উঠবেন? সেই রাজামশাই সমস্ত রানীর ঘটনা বর্ণনা করলেন, তাকে কেন মেরে ফেরা হলো, তার ভুলগুলি কি ছিল। অ্যাকচুয়ালি রানী ছিল সাদা মনের মানুষ, তার মনে কোনো সন্দেহ ছিল না। রাজার মনে সন্দেহ ছিল, সেই সন্দেহ থেকে রাজা দুঃখ পেত। তাই দুঃখ থেকেই আজকে রানীকে সে হত্যা করেছিল। হত্যা করেও সে তাকে ভুলতে পারেনি। ভুলতে না পারার জন্য তিনি বিখ্যাত চিত্রকরকে এনে তার ঘরের মধ্যে ওয়ালের মধ্যে একটা ছবি অঙ্কন করেছেন, যে ছবিটা তার কাছে অর্থাৎ রাজার কাছে জীবন্ত মনে হয়েছিল, যে যেন রাজার মনে হতো সেই ছবির মধ্যে তার স্ত্রী বেঁচে আছে। ওকে, এবারে বলছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার বলছে সেই ঘটককে বলছেন, তাহলে আর মনে কি করা যাবে, উইল ইট প্লিজ ইউর আইস, আপনি কি এবার দয়া করে উঠবেন? মানে ঘটক বসে বসে শুনছিল, এবার ঘটককে বলছেন, সেই নিকোলাস ম্যাকডোনাল্ডসকে বলছেন, এবার আপনি কি উঠবেন? উই উইল মিট, চলো আমরা দেখা করব টু কোম্পানি, সঙ্গীদের সঙ্গে, বিলো যারা নিচে রয়েছে, কোম্পানি মানে সঙ্গী, মানে আর অন্যান্য লোক যারা নিচে বসে রয়েছে। এই লাইনটি দ্বারা বোঝা যাচ্ছে রাজা এবং ঘটক উপরের তলায় ছিল, নিচে বসে রয়েছে একটা রুমের মধ্যে কিছু লোক, চলুন তাদের সঙ্গে গিয়ে আমরা দেখা করি, রাজা বলছে সেই ঘটককে। দেন তখন আই রিপিট, আমি পুনরায় বললাম, আমি আবার বললাম, কে বলছে? রাজা বলছে, দ্য কাউন্ট, সেই জমিদারকে, অর্থাৎ যে যার হয়ে, যে জমিদারের হয়ে মেসেঞ্জার এসেছেন, ঘটক এসেছেন, সেই জমিদারকে উল্লেখ করে বলছেন, কে বলছেন? রাজা বলছেন,
দ্য কাউন্ট অফ ইউর মাস্টার্স নোন মিউনিফিকেন্স। ও জানেন, আপনার যিনি মালিক না, মনির মালিক, জমিদার, উনি না বিশাল মনের মানুষ, উদার মনের মানুষ। জানো এই লাইনটি কি বলছে? তেল দেওয়া হচ্ছে, বুঝছো তেল দেওয়া কি মানে? ভালো প্রশংসা করে, যেহেতু বিয়ে করবেন পণ নেওয়ার চেষ্টা করছে ভালো ভালো কিছু বলে। অনেক সময় দেখবে মেয়ের বাবাকে ছেলের বাবা অনেক সময় বলে যে দাদা বা বেয়াই সব কিছুতে হলো, এবার কিছু অন্য কিছু আলোচনা করা যায় না। তো মেয়ের বাবা যখন বলে আচ্ছা বেয়াই, আচ্ছা বলুন আপনার কি দরকার, ছেলের বাবা বলে বেশি কিছু চাই না, ওই 4-5 ভরি সোনা দেবেন আপনার মেয়েকে, আর সব তো আপনার মেয়েরই থাকবে, আপনার বাড়িতে আপনার মেয়েই তো, আপনার জামাই তো বাড়িতে আসবে মাঝে মাঝে, তো একটা 4 চাকার গাড়ি দেবেন, আর বেশি না 3 লাখ টাকা ক্যাশ দেবেন, আর যত কিছু দেবেন আপনারই তো ভালো, আপনার মেয়ের আপনার জামাইরই থাকবে। বোঝো একবার ঠেলা, বোঝো একবার ঠেলা, ছেলে আমার নয়, জামাই আপনার, বুঝছো তো? এটাকে বলতে তেল দেওয়া। তাই তাই এখানে সেই ঘটককে তেল দিচ্ছে কে? রাজা। দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন মিউনিফিকেন্স, মানে যে তোমার যে মালিক রয়েছে উনি বিশাল মনে বড় মনের মানুষ। কেন? ইস অ্যাম্পেল, এর যথেষ্ট পরিমাণে, অ্যাম্পেল মানে প্রচুর বা যথেষ্ট পরিমাণে, ওয়ারেন্ট প্রমাণ রয়েছে, দ্যাট যে নো জাস্ট প্র্যাটেন্স, আমি কোনো ভান করছি না, আমি অভিনয় করছি না, সত্যি আপনার মালিক বিশাল মনের মানুষ, আমার ভাবি শ্বশুর মশাই বিশাল বড় মনের মানুষ। অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, যদিও অফ মাইন্ড আমার পক্ষে, ফর ডাউরি পণ নেওয়া, উইল বি ডিসঅ্যালাউড ঠিক নয়, আমি এটা ভালো ভাবি না। উনি বলছেন আমি পণ নেব না, পণ আমার ঠিক নয়, আমি পছন্দ করি না, কিন্তু আবার একদিকে ইঙ্গিত করে বলছেন আপনার মালিক বিশাল মনের মানুষ, বিশাল বড় মনের মানুষ, উনি অনেক জায়গায় অনেক কিছু দিয়ে থাকেন, দেখবেন না আমার বিয়েতে যা যা দরকার তাতে বেশি দেবেন, এরকম কিছু বলে দিচ্ছে। আবার পরের লাইনে বলছে আমি এগুলো পছন্দ করি না, আমার এই পণ কথাটা আমার ভালো লাগে না। যদিও হিজ ফেয়ার, তার সুন্দরী ডটার্স কন্যা, সেলফ এস আই অ্যাভয়েড অ্যাট স্টার্টিং, শুরুতেই আমি বলেছি, আমি প্রকাশ করেছি, স্টার্টিং মানে শুরুতেই, অ্যাভয়েড আই মানে আমি, অ্যাভয়েড প্রকাশ করা, ইজ মাই অবজেক্ট আমার একমাত্র লক্ষ্য, কারণ আমার এখন স্ত্রী নেই, আমার বউ নেই, আমার স্ত্রী দরকার, আমার রানী দরকার, তাই জিনিসপত্রের দরকার নেই, আমার তার একমাত্র সুন্দরী কন্যা আমার প্রয়োজন। এটা বলল, আবার সেই পণের কথা উল্লেখ করে দিল। এবার এটাই বোঝাতে চেয়েছে যে রাজা যদি, সেই জমিদার যদি তাকে কিছু দেয় তিনি নেবেন, কিন্তু তিনি চেয়ে নেবেন না, তিনি এটা ঘুরিয়ে তিনি বলে দিলেন তিনি পণটা গ্রহণ করবেন। আবার এটা বললেন তার অবজেক্ট, তার একমাত্র লক্ষ্য সেই সুন্দরী কন্যা। এবার বলছি দেখো, বলছে যদিও কি বলছে, এটা একটু হয়ে গেল, এবার দেখো নে, না না না, উইল গো, আমরা একসাথে যাব, মানে এটা তার বোঝাচ্ছে হয়তো সেই ঘটক আগে যেতে যাচ্ছিল, সেই ঘটককে থামিয়ে বলছে একটু দাঁড়ান, আমরা একসাথে যাচ্ছি, একসাথে যাব, এই যে টুগেদার একসঙ্গে, ডাউন নিচে নামবো, উইল গো টুগেদার ডাউন, আমরা একসাথে যাচ্ছি, একসাথে যাব। রাজা বলছে সেই ঘটককে আপনি আগে যাবেন না, চলো না আমরা একসাথে যাই। স্যার মহাশয় নোটিশ দেই, দেখুন, যখন স্যার তারা উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছে তখন বলছে নোটিশ দেখুন, নেপচুন, রোমানদের জলদেবতাকে বলা হয় নেপচুন, তেমনি বসে আনা হচ্ছে, তেমনি মানে বসে আনা, কাকে? এসি হর্স, একটা সমুদ্র ঘোড়াকে। আপনি দেখুন, এই যে আপনি ছবিটি দেখুন, রোমানদের, গ্রিকদের যে জলদেবতা নেপচুন, উনি কি করছেন? একটা সামুদ্রিক ঘোড়াকে তিনি বশ করছেন। সামুদ্রিক ঘোড়া কি? ঘোড়া কি সমুদ্রে থাকে? এখানে নতুন এক ধরনের, একটা অন্য এক ধরনের প্রাণী, যার মাথাটা দেখতে ঘোড়ার মতো, লেজটা কুমিরের মতো, সে একটা প্রাণীকে তিনি করছেন তার বশীকরণ করছেন, কে? নেপচুন, অর্থাৎ তার বাহন করছেন। বাহন করতে হলে তো তাকে বশে আনতে হবে। এটা তারা বোঝাতে চাচ্ছে যে রাজারা সবসময় রানীদেরকে ঠিক যেমন করে নেপচুন তার সেই সামুদ্রিক ঘোড়াকে বশে করছে, তার
নিয়ন্ত্রণে রাখছে, ঠিক একইভাবে রাজারা তার রানীদেরকে সেরকম নিয়ন্ত্রণে রাখতে চায়। রাজা যা বলবে রানীকে তাই শুনতে হবে। এই কথাটাই ওই ছবিটি দ্বারা ইঙ্গিত করছে, সেটা ঘটককে রাজা কৌশলগতভাবে বুঝিয়ে দিচ্ছে। ওকে বন্ধুরা, থট ভেবেছেন এ রিয়ালিটি, এটা দুর্লভ। এই যে ছবিটা যেখানে সেখানে পাবেন না, একটা বিশাল দামি ছবি, বিশাল বিরল ছবি, যেখানে সেখানে আপনি পাবেন না। এবার বলছে হুইস, যেটি অর্থাৎ এই ছবিটি, ক্লস, ক্লস একজন ব্যক্তি, বিখ্যাত চিত্রকর, অফ ইন্সব্রাক বা ইন্সব্রুক, ইন্সব্রুকের এক বিখ্যাত চিত্রকর এই ক্লস কাস্ট সাসে, কাস্ট মানে কি সাসে, ঢেলে ইন ব্রোঞ্জ, ব্রোঞ্জ এক ধরনের ধাতু, সেই ধাতু দিয়ে কি করেছেন, তৈরি করেছেন ফর মি, আমার জন্য। তার মানে এখানে কি বলা হয়েছে, তিনি বলছেন, সে রাজা বলছেন, এই যে আপনি যে বিরল একটা ছবি দেখতে পাচ্ছেন, যে নেপচুন সামুদ্রিক ঘোড়াকে বশীকরণ করছে, এই ছবিটি এঁকেছে ইন্সব্রুকের ক্লস, যিনি শ্বাসে ঢেলে, কাশ মানে শ্বাস, শ্বাস বলতে বুঝো তো, আমাদের মধ্যে যারা নমস্যতার মধ্যে আছে, দেখবে অঘ্রাণ মাসে রোগা করে পিঠে খাই, সাদা পিঠে পাওয়া যায় শ্বাসে করে, বুঝতে পারলাম। দেখবো অনেকে প্রতিমা বানায়, মুখটা কি করে শ্বাসে ঢেলে বানায়, সেটা বলে শ্বাস বলা হয়। ঠিক সেই শ্বাসের মধ্যে তিনি কি করেছিলেন, ব্রোঞ্জ ঢেলে আমার জন্য এই ছবিটি অঙ্কন করেছিলেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতাটি শেষ করলাম। এরপরে ভিডিওতে তোমাদের জন্য এই কবিতা থেকে বেশি না, আমি 2টি বড় প্রশ্ন, 7টা থেকে 8টা 2 নম্বরের প্রশ্ন দেব। সেই প্রশ্নগুলির মধ্যে তোমাদের পরীক্ষা আসবে এবং আমি তোমাদের কথা দিচ্ছি, সেই প্রশ্নটি তোমাদের মুখস্থ করতে হবে না। আমি এই প্রশ্নগুলি তোমাদের কবিতার মধ্য দিয়ে আমি আলোকপাত করে কিভাবে উত্তর লিখতে হয় সেটা তোমাদের শেখাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কবিতাটি তুমি বুঝতে পারো, তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সেটা করে নেবে, যাতে করে আগামী দিনের কবিতাগুলি, গল্পগুলি, গ্রামারগুলি তোমরা যাতে সবার আগে পাও, তার জন্য তোমরা অবশ্যই এটা করবে। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, একান্ত সহযোগকারে তোমরা একান্ত মনোযোগ সহকারে তোমরা বই পড়বে। ওকে, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।